ঘি অহংকারী চাচাতো বোন। লেখক ফারিয়া আক্তার। পর্ব ০৪। তারপর আমি নাস্তা করে মাওয়া আপুর রুমে গেলাম। বলো কি জন্য দেখা করতে বলেছ? ওহ, তুই এসে গেছিস মাওয়া। হোম, কি জন্য ডেকেছ? তুই আমার পিছু ছাড়বি কবে বল মাওয়া? যতদিন না তুমি আমাকে ভালোবাসবে ততদিন আমি তোমার পিছু ছাড়ছি না, আর সত্যি বলতে আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। দেখ, আমি কিন্তু তোকে ভালোভাবে বলছি, আমার পিছু ছেড়ে দে, না হলে কিন্তু তোর খবর আছে মাওয়া। তুমি যা করার করে নিও, আমি তোমাকে ভালোবাসি আর তোমার পিছনেই লেগে থাকবো আমি। দেখিস তোর কি হাল করি আমি মাওয়া। আচ্ছা, বলেই চলে আসলাম আমি। তারপর কাকিদের বাসা থেকে বেরিয়ে বন্ধুদের কাছে গেলাম। আরে আয় আয়, তোর জন্যই অপেক্ষা করছিলাম সিয়াম। হোম, আমি জানি, তাই তো তোদের কাছে আসলাম আমি। হোম, চল চা খেয়ে আসি হাবিব। হোম, চল সবাই। তারপর সবাই চা নিয়ে আবার মাঠে বসলাম। দোস্ত, ভাবি মানে মাওয়া আপুর কি অবস্থা? আরে ভাই, ওটা মেয়ে না, আগুন, কোনো ভাবেই আমার ভালোবাসা বুঝতে চায় না আমি। তা তো আমরা জানি সাকিব। শালা জানোস যখন, তাইলে একটা বুদ্ধি দে আমি। ওকে শোন, তাহলে তোর মাওয়া আপুকে আরো ভালোভাবে ইমপ্রেস করতে হবে হাবিব। হুম, চেষ্টা তো করতেছি আমি। শোন, তুই আপুকে প্রতিদিন গোলাপ ফুল দিয়ে প্রপোজ করবি। আপুকে শালা ভাবি বলবি, আর দেখা হলেই তাকে ভাবি বলে ডাক দিবি, আর হে, এখন থেকে প্রতিদিন গোলাপ ফুল দিয়ে প্রপোজ করব কিন্তু আমি। কিন্তু কি সবাই? ভাই, সে যা রাগী কিনা আমাকে প্রতিদিনই থাপ্পড় মারে আমি। একটু কষ্ট তো করতেই হবে সিয়াম। হুম। আচ্ছা ঠিক আছে, ৮টা বেজে গেছে, এখন চল সবাই বাসায় যাই আমি। আচ্ছা ঠিক আছে, কালকে থেকে কাজ শুরু করে দিস আনান। আচ্ছা আমি। তারপর সবাই বাসায় চলে গেলাম। তারপর হালকা বিশ্রাম নিয়ে সবার সাথে ডিনার করে ঘুমের রাজ্যে হারিয়ে গেলাম। পরের দিন সকালবেলা ভাবির ডাকে ঘুম থেকে ব্রেকফাস্ট করে আগে ফুলের দোকান থেকে একগুচ্ছ গোলাপ ফুল নিলাম। তারপর বন্ধুদের নিয়ে একসাথে কলেজ গেটে দাঁড়ালাম। শোন, তোরা এখানে থাক, তোদের ভাবি আসলে আমাকে কল করবি আমি। আচ্ছা দোস্ত। সবাই। তারপর আমি কলেজের মধ্যে গিয়ে আপুর জন্য অপেক্ষা করছিলাম। অন্যদিকে মাওয়া আপু কলেজে গেটের কাছে আসলো তখনই। আরে ভাবি, কেমন আছেন? কে তোমাদের ভাবি? মাওয়া অবাক হয়ে। কেন, আপনি আমাদের ভাবি সাকিব? আমি ভাবি মানে আমি তোমাদের ভাবি হলাম কিভাবে মাওয়া? আপনি যদি আতিকের বউ হন তাহলে তো আপনি আমাদের ভাবিই আনান। ওহ, বুঝেছি, ওই ফাজিলটা তোদের এসব বলতে বলেছে তাই না মাওয়া? হুম, আপনি তো আমাদের ভাবি সিয়াম। আচ্ছা, তাহলে কোথায় তোদের গুণধর বন্ধু মাওয়া? আছে কলেজের মধ্যেই, আপনি ভিতরে যান ভাবি সাকিব। আচ্ছা, তাই যাচ্ছি, দেখি সর কি করি মাওয়া। তারপর মাওয়া আপু চলে গেল কলেজের মধ্যের দিকে, আমার কাছে আমার বন্ধুরা ফোন দিয়ে জানিয়ে দিল। আর আমিও প্রস্তুত হয়ে গেলাম আপুর আসার জন্য। আপু আমার কাছে চলে আসলো। আই লাভ ইউ গোলাপগুলো আপুর সামনে এগিয়ে আমি। তুই তোর ফালতু কাজগুলো থামাবি মাওয়া? কেন, কি ফালতু কাজ করেছি আমি? তুই তোর বন্ধুদের আমাকে ভাবি বলতে বলেছিস, আবার কালকে থাপ্পড় মারার পরও তুই আজকে গোলাপ নিয়ে প্রপোজ করিস, এইসব কি মাওয়া রেগে? আমি তোমাকে সত্যিই ভালোবাসি, তুমি কেন বুঝতে পারতেছ না আমি? ঠাসস ঠাসস বলছি না আমি তোকে ভালোবাসি না, তারপরও তুই কেন আমাকে বিরক্ত করিস মাওয়া প্রচণ্ড রেগে। আমি তোমাকে সত্যিই ভালোবাসি, তুমি যতই আমাকে মারো না কেন আমি তোমার পিছু ছাড়ছি না, আর তুমিও আমাকে ভালো না বেসে থাকতে পারবে না। গালে হাত দিয়ে আমি। তুই সেই স্বপ্নই দেখ, আর আমি তোকে কখনো ভালোবাসবো না, এটা বলেই চলে গেল মাওয়া। তারপর আমিও আর সেখানে না দাঁড়িয়ে ক্লাসে চলে গেলাম। আর সবাই ক্লাস করে যাওয়ার সময় আপুর পিছনে পিছনে বাসায় যাই। সে বাসায় ঢুকলে আমি আবার আমার বাসায় চলে যাই। আর রাত্রে প্রতিদিন আপুর ফেসবুক প্রোফাইলে ঘোরাঘুরি করতাম। মোট সবসময় আপুর খেয়াল রাখার চেষ্টা করি। এভাবেই চলে গেল ৬ মাস। এখনো আপু আমার সাথে আগের মতোই খারাপ ব্যবহার করে। প্রতিদিন তাকে প্রপোজ করতাম আর প্রতিদিনই তার হাতে মার খেতে হতো।
তাছাড়া প্রতিদিন অপমান তোর সাথে আছেই। তারপর একদিন কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম, তখনই আমার বন্ধু আনানের কল। দোস্ত তুই কোথায়? আনান, এই তো বাসা থেকে কলেজের দিকে বের হব। কেন? আমি। দোস্ত তুই তাড়াতাড়ি কলেজে আয়, মাওয়া আপুকে দেখলাম একটা ছেলের হাত ধরে কলেজে ঢুকতে। আনান, বুকের বা পাশে শূন্যতা অনুভব করলাম। কি বলছিস এসব তুই? আমি এখনই আসছি। আমি। ওকে তাড়াতাড়ি আয়। আনান। তারপর তাড়াতাড়ি বাইক নিয়ে আমি কলেজে গেলাম। কলেজে গিয়ে দেখি সত্যিই মাওয়া আপু একটা ছেলের সাথে বসে আড্ডা দিচ্ছে। এটা দেখে আমার চোখ ভিজে গেল। তারপর আমি তাদের সামনে গেলাম। আমাকে দেখেই আপু, ওহ তুই এসে গেছিস, আয় তোর সাথে পরিচয় করিয়ে দিই, এই হচ্ছে আমার বয়ফ্রেন্ড সিফাত, ওর সাথে ফেসবুক থেকে রিলেশন শুরু করেছি। মাওয়া, মানে এটা কি আপু? আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি আর তুমি কিনা তার সাথে রিলেশনে গিয়েছো? কোনোমতে চোখের পানি আটকিয়ে আমি। ও কি বলছে এসব? মাওয়া, সিফাত মাওয়াকে উদ্দেশ্য করে। আরে তুমি কিছু মনে করো না, ও এরকমই, ওর পরিচয় তো তোমাকে দেওয়া হলো না, ও হচ্ছে আমার কাজিন আতিক। আর ও আমাকে প্রতিদিনই আই লাভ ইউ বলে, বাট আমি ওকে ভালোবাসি না। মাওয়া, ওহ তাই বলো? মাওয়া, আর শোন আতিক, তুমি আর মাওয়াকে ডিস্টার্ব করবে না, ও তোমাকে ভালোবাসে না, ও আমাকে ভালোবাসে, তাই ওকে আর জ্বালাতন করবে না। সিফাত। আমি কিছু না বলেই সেখান থেকে চলে গেলাম বন্ধুদের কাছে। দোস্ত তুই মন খারাপ করিস না। সিয়াম, দোস্ত কি করব বল, এত ভালোবাসার পরও আমি ওকে আমার ভালোবাসা বুঝাতে পারলাম না, এটা বলেই কেঁদে দিলাম আমি। দোস্ত শোন, চল আমরা আজকে ক্লাস করব না, চল ঘুরতে যাই। হুম চল, ঘুরতে গেলে আতিকের মনটাও ভালো হবে। সাকিব, না ভাই, আমার এখন ভালো লাগছে না, আমি একটু বাসায় যাব। আমি। ভাই এভাবে মন খারাপ করে থাকিস না। আনান। আমি উঠে দাঁড়িয়ে ওদের কোন কথার উত্তর না দিয়ে বাসায় চলে আসলাম। বাসায় যাওয়াতে মা ও ভাবিরা অবাক, কারণ আমি এই সময়ে কখনো বাসায় ফিরি না। কিরে তুই আজকে এত তাড়াতাড়ি ফিরে এলি যে, তোর কি শরীর খারাপ? মা, না মা, আমি। তাহলে তোকে এত বিষণ্ণ দেখাচ্ছে কেন? বড় ভাবি, এমনি আজকে কিছু ভালো লাগছিল না, তাই চলে আসলাম আমি। ওহ তাইলে রুমে গিয়ে বিশ্রাম নে। মেজো ভাবি, আচ্ছা বলেই রুমে চলে গেলাম আমি। তারপর অনেক কান্না করলাম। কান্না করতে করতে কখন যে ঘুমিয়ে গেলাম নিজেও জানি না। এক ঘুমে দুপুর 3টায় উঠলাম। তারপর বাসা থেকে বের হলাম, বন্ধুদের কাছে যাব আর বাইরে খেয়ে নেব এই কথা বলে। তারা অনেক জোর করছিল খাওয়ার জন্য, আর এত ঘুমানোর কারণ কি জানতে চাইছিল। আমি কিছু না বলেই চলে আসলাম। বাইরে বের হয়ে দেখলাম বন্ধুদেরকে, ওরাও আমাদের বাসায় ঢুকতেছিল। ওহ তুই বের হয়েছিস, আয় আমরা তোকে নেওয়ার জন্যই এসেছি। আনান। আমি নিশ্চুপ। দোস্ত এভাবে মন খারাপ করে থাকিস না। সিয়াম, চল আমরা ঘুরতে যাই, কোথাও ঘুরতে গেলে ওর মন ভালো হতে পারে। সাকিব, আরে ভাই দাঁড়া দাঁড়া, ওর মুখ দেখে মনে হয় কিছু খেয়ে বের হয় নাই। তুই কি কিছু খেয়েছিস? আমি নিশ্চুপ। কিরে কিছু বলছিস না কেন? আরে ওর বলার দরকার নেই, ওর মুখ দেখলেই বোঝা যায় ও কিছু খায় নাই। আনান, হুম চল, কিছু খাবি? সাকিব। তারপর ওরা জোর করে খাওয়ালো আর নদীর তীরে ঘুরতে নিয়ে গেল। তারপর সেখানে কিছুক্ষণ আড্ডা দিলাম। যেই উঠে দাঁড়ালাম তখনই দেখলাম মাওয়া আপুর বয়ফ্রেন্ড সিফাত যাচ্ছে। আমাকে দেখেই সে দাঁড়ালো। তারপর আমার কাছে আসলো। তখনই সে বলল, কিরে সালাবাবু, ছ্যাঁকাটা বেশি খেয়েছিস নাকি? চেহারার অবস্থা তো খারাপ হয়েছে। সিফাত মুখ বাঁকিয়ে। আমি নিশ্চুপ। দেখেন আপনি ওর সাথে মজা করবেন না ভাই। হা হা, আমি আবার ওর সাথে মজা করব কেন? সিফাত, আমি এখনো নিশ্চুপ। আপনি কিন্তু রীতিমতো আমার বন্ধুকে অপমান করতেছেন। সিয়াম, এই তুমি চুপ থাকো, আমি ওর সাথে কথা বলছি। সিয়ামকে ধমক দিয়ে সিফাত। এবার আমি মুখ খুললাম, কি হয়েছে ভাই, আপনি ওকে ধমক দিয়ে কথা বললেন কেন? আমি। এবার মুখ খুলেছে আমার ছ্যাঁকা খাওয়া সালাবাবু। সিফাত,
কে আপনার সালাবাবু? আর একবার ফালতু কথা বললে এর ফল কিন্তু ভালো হবে না। আমি এই তুই কি আমাকে হুমকি দিচ্ছিস সিফাত? আমি আপনার সাথে কোন খারাপ ব্যবহার করতে চাই না, আপনি প্লিজ এখান থেকে চলে যান। আমি কেন? আমি সত্যি কথা বলেছি বলে গায়ে লাগছে সিফাত। আপনি কিন্তু এখন অতিরিক্ত করতেছেন, এর ফল কিন্তু ভালো হবে না। আমি কি করবি রে তুই আমাকে? সিফাত, দেখবি তুই আমি কি করতে পারি। আমি কলার ধরে। তুই কাজটা কিন্তু ভালো করলি না, এর ফল ভালো হবে না, দেখে নিস সিফাত। তুই যা করার করে নিস সাকিব। তোরাও বেয়াদবি করলি, দাঁড়া আগে ওর ব্যবস্থা করি তারপর তোদের। সিফাত, আরে যা যা দেখি কি করিস। সবাই আচ্ছা বলেই চলে গেল সিফাত। তারপর বন্ধুদেরকে, তোরা আবার ওর সাথে ঝগড়া করলি কেন? আমি তো কি করব? ও তোকে এভাবে অপমান করবে আর আমরা কি তা শুধু দেখবো? আনান, আমরা যা করেছি ঠিকই করেছি, আমাদের যা হবে একসাথে। সাকিব, তোরা আমার বন্ধু না, তোরা আমার কলিজা, এটা বলেই কেঁদে দিলাম আমি। ওরাও কেঁদে দিল। তারপর আরো কিছুক্ষণ কথা বলে যে যার বাসায় চলে গেলাম। রাতে সবার সাথে ডিনার করলাম, না হলে সবাই সন্দেহ করবে যে কিছু না কিছু হয়েছে। তারপর ঘুম দিলাম। সকালবেলা সিয়ামের ফোন আসলো। দোস্ত তুই কোথায়? তাড়াতাড়ি কলেজে আয়। সিয়াম, কেন কি হয়েছে? আমি একটু আগে দুজয় ওর বোনকে প্রাইভেটে দিয়ে আসার সময় সিফাত ও ওর বন্ধুরা দুজয়কে খুব মেরেছে। সিয়াম, কি বলছিস এসব? আমি এক্ষুনি আসছি। আমি তারপর আমি তাড়াতাড়ি করে বাসা সামলিয়ে কলেজে চলে গেলাম। কলেজে গিয়ে এক মেয়ে দুজয়কে নিয়ে হাসপাতালে গেলাম, কারণ ওর কপাল একটু কেটেছে। তারপর মাথায় ব্যান্ডেজ করে আবার কলেজে আসলাম। তারপর সবাই মিলে ওকে আজকে বিকালে নদীর পাড়ে বসে মারার প্ল্যান করলাম। অতঃপর দুজয়কে বাসায় পাঠিয়ে দিয়ে আমরা ক্লাস করলাম। তারপর বিকেল বেলা আমাদের প্ল্যান মতো আমাদের ব্যাচের সব বন্ধুবান্ধব প্ল্যান মোতাবেক নদীর পাড়ে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। তারপর সিফাত ও আমাদের প্ল্যান মতো এখান থেকে যাচ্ছে। আর তখনই আমি তার সামনে গেলাম। সে আমাকে দেখে ভয় পেয়ে গেল। কিরে তুই এইখানে? সিফাত, তুই দুজয়কে মেরেছিস কেন? আমি ও আমার সাথে বেয়াদবি করেছে তাই মেরেছি, আর তোদেরকেও ছাড়বো না। সিফাত, কি বললি তুই? চিৎকার দিয়ে আমি আমার চিৎকার শুনে সবাই আমার কাছে চলে আসলো। না, আমি আর কাউকে মারবো না, আমাকে মাফ করে দে ভাই। সিফাত ভয় পেয়ে, হা হা, আর এতক্ষণ তো বড় বড় কথা বলছিলি, এখন হাওয়া শেষ হয়ে গিয়েছে। আমি না, আমি আর কিছু করব না, প্লিজ আমাকে ছেড়ে দাও। সিফাত মিনতির সুরে, হা হা, আমাদের কোন বন্ধুর গায়ে হাত দিলে আমরা কাউকে ছাড়ি না, আর তোকেও ছাড়বো না আমি। তারপর আমরা সবাই মারতে শুরু করলাম। সালার একটা হাত ভেঙে দিলাম। দুজত আরো মারতে চেয়েছিল, আমি অনেক কষ্টে ছাড়িয়েছি। ভাই তুই আমাকে ছেড়ে, ওকে আমি আজ মেরাই ফেলবো। দুজ, না থাক, ছাড় ভাই, ওকে আমরা অনেক মেরেছি, এখন ছেড়ে দে, অনেক কষ্ট ছাড়ালাম ওকে আমি। তারপর সিফাতকে একটা রিকশায় করে হাসপাতালে পাঠিয়ে দিয়ে আমরা সবাই যে যার বাসায় চলে গেলাম। পরের দিন সকালে আগের মতো করে কলেজে গেলাম। তারপর হঠাৎ করেই মাওয়া আপু ডাক দিল। আমি না শুনেই চলে যাচ্ছিলাম, কারণ আমি তার সামনে যাই না সেই ঘটনার পরে। যে আমার ভালোবাসা বুঝলো না, তার সাথে আর কিছু না করাই ভালো। সে তো অন্য একজনকে ভালোবাসে, তাকে নিয়ে সুখে থাকুক, আমি আর তার মাঝে যেতে চাই না। কিন্তু জোর করেই মাওয়া আপু আমার সামনে আসলো। কলেজের ছাত্রছাত্রীরা সবাই দাঁড়িয়ে আমাদের দিকে তাকিয়ে আছে আর আমাকে থামিয়েই বলতে শুরু করলো, তুই তোর বন্ধুদের নিয়ে সিফাতকে মারলি কেন? মাওয়া রেগে, আমি কাউকে শুধু শুধু মারিনি, আপনি ভালোভাবে খোঁজ নিয়ে দেখতে পারেন। আমি তুই মারলি কেন? সিফাত আমাকে সব বলেছে। ও আমাকে ভালোবাসে, সেই জন্য তুই ওকে মেরেছিস। মাওয়া, আরে আমি সেই জন্য মারিনি। আমি ঠাসস, তুই ওকে মারলি কেন? মাওয়া, আরে আমার কথা শুনবে তো? গালে হাত দিয়ে আমি ঠাসস ঠাসস, কি শুনবো তোর কথা? তুই ওকে শুধু শুধু মারলি কেন? আসলে তোকে প্রশ্রয় দিতে দিতে মাথায় তুলে ফেলেছি। তোকে এত মেরেছি তবুও তোর লজ্জা হয় নাই। আসলে তোকে তোর বাবা মা কোনো ভালো শিক্ষাই দিতে পারেনি। মাওয়া,
ঠাসঠস করে 4টা থাপ্পড় বসিয়ে দিলাম। চুপ থাক তুই, হে তোর পিছনে আমি বেহায়ার মতো ঘুরে বেরিয়েছি শুধু তোকে ভালোবাসি বলে। আমি তোর জন্য এত কষ্ট করলাম তবুও তুই অন্য একজনের সাথে রিলেশন করছিস। আমি কিছু বলিনি, আমি চেয়েছি তুই ভালো থাক, তাই আমি তোদের মধ্যে আসিনি। কিন্তু ও আমার বন্ধুকে মেরেছে। আমার বন্ধুরা এক একটা কলিজা। আমার বন্ধুদের যে মারবে তাদের কাউকে আমি ছেড়ে কথা বলবো না। আর আমার বাবা মা আমাকে খারাপ শিক্ষা দেয়নি, আমি শুধু তোকে ভালোবাসি বলেই জ্বালাতন করতাম। এখন থেকে আর কখনো তোর সামনে আমি আর আসবো না। তারপর আমি সেখান থেকে চলে গেলাম। বন্ধুরা আমাকে বাসায় নিয়ে গেল। ফ্ল্যাশব্যাক শেষ। হ্যালো বন্ধুরা, আজই এই পর্যন্ত গল্প। এই গল্পের পরের অংশ পরের গল্পতে পাবেন। গল্পটি ভালো লাগলে আপনাদের ভালোবাসা দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। গল্পের অংশ পেয়ে যাবেন। ধন্যবাদ।